এই পর্বের আপডেটে আরো একবার আপনাদের স্বাগত জানাই। ফিরে এলাম বিরতির পর। এই যে কোভিড পরিস্থিতি, সেই কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং এই মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবাকে কি করে আরো সুসংহত করা যায় সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই জনস্বাস্থ্য যারা আধিকারিক রয়েছেন তাদের কিন্তু নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি যদিও সংক্রমণটা কিছুটা নিচের দিকে হলেও মৃত্যুর সংখ্যাটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ফলে কোভিড আক্রান্ত হয়ে রাজ্যের একজন মানুষের মৃত্যু হলেও তা রাজ্যের জন্য অনেকটা ক্ষতি। তাই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের যেটা তিনি নির্দেশ দেন যে মৃত্যু কেন হচ্ছে সেই বিষয়টা যথাযথভাবে বিশ্লেষণ করার জন্য তিনি নির্দেশ দেন এবং আরও এই পরিষেবাকে কি করে সুসংহত করা যায়, স্বাস্থ্য পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি আজ পর্যালোচনা বৈঠকে বসেন এবং দপ্তরের যারা একাধিক আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে মতামত ভাগ করে নেন এবং সেখানে কিন্তু বিস্তারিত এই আলোচনা হয়। রাজ্যের যেটা কোভিড পরিস্থিতি, সংক্রমণের অবস্থান, সেখানে মৃত্যুর যে বিষয়টা সেই বিষয়টাও বিস্তারিত সেখানে কিন্তু আলোচনা হয় এবং প্রয়োজনীয় যে নির্দেশাবলী দেওয়ার সেই নির্দেশগুলো কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন যারা স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তাদের এই পর্যালোচনা বৈঠকে এবং যথাযথভাবে তাদের এখনো যদি কোনো ইনফ্রাস্ট্রাকচারে বা কোথাও কোনো ল্যাক্সেশন ত্রুটি থেকে থাকে সেগুলোকে দ্রুত চিহ্নিত করে সেগুলোকে সমাধান করে আরো দ্রুত কি করে পরিষেবা পৌঁছে দেওয়া যায় এ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আর যে বিষয়টা যে ত্রিপুরা মেডিকেল কলেজে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয়েছে, এখন এই কোভিড-19 মোকাবেলায় অনেকটাই মানে প্রস্তুত অতিমারি মোকাবেলায় সেখানে কিন্তু ওর রাজ্য, এমনটাই বললেন কিন্তু মুখ্যমন্ত্রী। 45 ঊর্ধ্বদের যে টিকাকরণ সেই টিকাকরণের ক্ষেত্রে দেশে শীর্ষে রয়েছে ত্রিপুরা এবং সরকার যেটা চাইছে 100% টিকাকরণে এর যে শীর্ষে থাকার যে শিরোপা সেটা অর্জন করতে চাইছে রাজ্য সরকার। আজ হাপানিয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজ প্রাঙ্গণে সেখানে 600 এমপিএল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয় এবং সেখানে এই কথাগুলো বলেন কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একজন ফোনে আছেন। নমস্কার। নমস্কার দাদা, বলুন। আমি ধর্মনগর কদমতলা থেকে বলছিলাম। বলুন। আচ্ছা দাদা, কালকে দেখলাম যে আমাদের রাজ্যের সম্মানিত শিক্ষা তথা আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছেন ধর্মনগর নগর পঞ্চায়েতে মানে আগের মতো কার্ফু জারি থাকবে, কিন্তু আজকে অ্যানাউন্সমেন্ট করা হলো যে কদমতলাতেও নাকি একই মানে ব্যবস্থা চালু থাকবে। এটা বুঝতে পারলাম না বিষয়টা। ধর্মনগর মিউনিসিপাল সেখানে থাকার কথা ছিল, তো কদমতলাতে আপনি বলছেন কদমতলাতে কি বিষয় আছেন আপনি? আর যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। যে বিষয়টাতে যেটা বলছিলাম যে 600 এমপিএল অক্সিজেন প্ল্যান্টের যেটা উদ্বোধন করার পর সেই গোটা ব্যবস্থাপনা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী এবং তারপর আলোচনায় যে কথাটা জানান যে পিএম কেয়ারসের অর্থানুকূল্যে ত্রিপুরা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে এবং রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব পাঠানোর সাথে সাথেই সেটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মঞ্জুরি মিলেছিল এবং এই অতিমারি মোকাবেলায় প্রধানমন্ত্রী অনেকটা সাহায্য করেছেন, এক্ষেত্রে দ্রুত সেখানে অনুমোদন দিয়েছেন এবং যার ফলে সেই প্ল্যান্ট দ্রুত সেখানে কিন্তু স্থাপিত হয়েছে। হাপানিয়া মেডিকেল কলেজ প্রাঙ্গণে সেখানে অক্সিজেন প্ল্যান্টের সেখানে পথ চলা শুরু হয়। সেখানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো যে কথাটা বলেন যে দেশের একটা অংশের মানুষ এই দেশীয় কোভিড ভ্যাকসিনের বিরুদ্ধে গুজব ছড়িয়েছিল, কিন্তু তারাই এখন সবার আগে টিকা নিচ্ছেন। অনেকেই যখন এই ভ্যাকসিন বেরিয়েছিল নানান লোক নানান ধরনের কথাবার্তা বলছিলেন, কিন্তু তাদেরকে কটাক্ষই করেন মুখ্যমন্ত্রী এবং যেটা বলেন যে এখন তারাই সবার আগে এসে টিকা গ্রহণ করছেন। এই অতিমারি মোকাবেলায় শুরুর দিকটাতে হয়তো কিছু কিছু প্রতিবন্ধকতা ছিল,
কিন্তু এখন অনেকটাই সরগর হয়ে গেছেন চিকিৎসকরাও, স্বাস্থ্যকর্মীরাও। শুরুর দিকটাতে প্রথম ওয়েভে যেভাবে কোভিড সম্পর্কে ততটা অভিজ্ঞ ছিল না কেউ, কোনো রাজ্যই সেভাবে ছিল না। সেই ধাক্কাটাকে সেভাবে প্রথম অবস্থায় সামলাতে গিয়ে অনেকটা বেকায়দায় পড়তে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এখন অনেকটাই সরগর স্বাস্থ্যকর্মীরাও হয়ে গেছেন এই বিষয়টায়। এবং রাজ্যে 8 জেলায় 8টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করার পাশাপাশি জিবিপি হাসপাতাল, অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল এবং আইজিএমে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। যেটা রাজ্য সরকার যেটা করছে যে 3টি জায়গাতেই 8 জেলায় 8টি অক্সিজেন প্ল্যান্ট হবে, তার পাশাপাশি যে বিষয়টা যে জিবিপি হাসপাতাল, অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল এবং আইজিএম হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। আরো একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। বলছিলাম 18 থেকে 44-এর যে ভ্যাকসিনের ব্যাপারটা, হুম আপনারা বলছেন যে ভালো একটি পরিসংখ্যান এখন দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি তো বলছি এখনো একটা সংখ্যা রয়ে গেছে যারা এখনো আমরা ভ্যাকসিন নিতে পারছি না, কোনো বুক করা যাচ্ছে না। আজকে বিগত অনেকদিন হয়ে গেল কোনো স্টল খালি হচ্ছে না। এবং প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ার দিয়েছিল কিছুদিন আগে 19-21 তারিখ থেকে সমস্ত 18 থেকে 44 বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। শুনুন, একটা বিষয় এই আলোচনাটা বারবার হয়েছে, যেটা এনএইচএম এর তরফ থেকেও যিনি অধিকর্তা তিনিও জানিয়েছিলেন যে শুরুর দিকটাতেই তার জন্য যেই বরাদ্দ অর্থ সাথে সাথেই রাজ্য সরকার সেটা বরাদ্দ করে দেয় এবং সেই মতোই যারা ভ্যাকসিন দেবেন তাদেরকে সেরকম রিকোজিশন পাঠানো হয়, কিন্তু তখন তারা সেইভাবে প্রস্তুত ছিলেন না বা দিতে পারেননি। এবং দেশের অন্যান্য জায়গায় অতিমারির এই সিচুয়েশনটা অনেকটা ভয়াবহ ছিল অনেকগুলো রাজ্যে, এবং তখন তারা বলছিলেন যে সেই রাজ্যগুলোকে দিয়ে তারপর ধীরে ধীরে আসবে। তো এখন কোভিড বুলেটিন স্বাস্থ্য দপ্তর থেকে দেয়া হচ্ছে প্রতিনিয়ত, আজকেও আসবে, আমরা সেটা তুলে ধরবো। তো সেক্ষেত্রে 18 to 44 যে এজ গ্রুপটা, তার জন্য বেশ কিছু টিকা এসছে, এই কথা গতকালকে আমরা বলেছিলাম। এখন অচিরেই সেটা চালু হওয়ার বিষয় নিশ্চয়ই থাকবে, কারণ টিকাগুলো স্টক যেটা আসছে সেই রিপোর্ট সরকার তুলে দিচ্ছে। কিন্তু সঙ্গে থাকবেন, আজকেও আপডেট আসার পর নিশ্চয়ই সেই আপডেট তুলে ধরা হবে। ধন্যবাদ। যেটা বলছিলাম, 8 জেলায় 8টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করার পাশাপাশি যেটা জিবিপি হাসপাতাল, অটল বিহারী ক্যান্সার হাসপাতাল এবং আইজিএম অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের যে কাজটা চলছে। আইজিএম হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টটি চালু হতে যাচ্ছে, তা হবে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় প্ল্যান্ট। অর্থাৎ আইজিএম হাসপাতালের যে প্ল্যান্টটির কাজ চলছে সেটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচাইতে সর্ববৃহৎ প্ল্যান্ট, এবং সবগুলি প্ল্যান্টই আগামী 2 মাসের মধ্যে চালু হয়ে যাবে এমনটাই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এটা কিন্তু রাজ্যের জন্য একটা ভালো খবর যে 2 মাসের মধ্যেই এই অক্সিজেন প্ল্যান্টগুলো চালু হয়ে যাওয়ার কথা। এবং এক্ষেত্রে অক্সিজেন সংক্রান্ত বিষয়টা নিয়ে যদি সবগুলো প্ল্যান্ট চালু হয়ে যায় কোনো ধরনের চিন্তার কিন্তু আর বিষয় নেই। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। বলুন। বেঙ্গলের সবাইকে, পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। বলছি যে এখন যে মুখ্যমন্ত্রী যাচ্ছে, তো এখানে তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না, তো সংক্রমণ কোথা থেকে কমবে? হ্যালো। বলুন। বলছি যে এখন যে মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছে, এটা তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না, তো সংক্রমণ কিভাবে কমবে? ধন্যবাদ। নিশ্চয়ই যেই কথাটা আপনি বলেছেন সেটার দিকে নিশ্চয়ই যারা আধিকারিক স্বাস্থ্য দপ্তরে রয়েছেন বা যারা পেছনে হাঁটছিলেন তারা এই বিষয়টা গুরুত্ব দিয়ে নিশ্চয়ই ভাববেন। যেটা বলছিলাম যে এই প্ল্যান্টগুলো আগামী 2-1 মাসের মধ্যেই চালু হয়ে যাবে এমনটাই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবং যেটা পজিটিভিটি রেট, এই পজিটিভিটি রেট একটা সময় এই শহরাঞ্চল বা আগরতলা নিগম বা পশ্চিম জেলা এই জায়গায় কিন্তু অনেকটা উপরে উঠে গেছিল, এবং তার রেট যেটা 20% ক্রস করে অনেকটা উপরে সেখানে গেছিল, সেটা ধীরে ধীরে নামতে নামতে 5টার আশপাশে এসছে। যদিও আরো তার নিচে আসাটা দরকার এই সংক্রমণের হার। তবে এক্ষেত্রে যেটা আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো একটি বিষয়ের উপর যেটি জোর দেন
এবং গতকালও আমরা রাজ্যের যারা বিশিষ্ট চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছিলাম, তারাও কিন্তু একই কথা বলছেন। আসছি আলোচনায় একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার দাদা, আমি কদমতলা থেকে বলছিলাম। বলুন। আমার লাইনটা কেটে গিয়েছিল। বলুন বলুন বলুন। আমি কদমতলায় কানপুর কথা বলছিলাম আর কি। হুম। কদমতলাতে কারকু মানে বুঝতে পারলাম না আর কি। মানে ধর্মনগর মিউনিসিপালের আওতার বাইরেও আছে বলছেন? হ্যাঁ, কদমতলা আলাদা ব্লক আছে। বুঝতে পারছি। দেখুন, এই ক্ষেত্রে বিভিন্ন জেলার গতকালও একটা পয়েন্ট ছিল যে যিনি জেলা শাসক রয়েছেন তিনি নির্দিষ্ট এলাকা ভেদে তিনি বুঝে সিদ্ধান্ত নেবেন। এখন এই ক্ষেত্রে এই মুহূর্তে আপনি যে জায়গা থেকে বলছেন জেলা শাসকের অনুমতি ক্রমেই হয়তো সবটা হচ্ছে। এখন সবটা সেইভাবে না বুঝে কিছু মন্তব্য করা ঠিক নয়, তবে নিশ্চয়ই জেলা শাসকের গোচরে রয়েছে বিষয়টা। আচ্ছা অনুপম দা, আর একটা আমার অনুযোগ ছিল। বলুন। আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। হ্যাঁ, কিন্তু আমরা বন্দে ত্রিপুরা অনুষ্ঠানটা ধর্মনগর থেকে দেখতে পাই। এটা আরেকদিনও বোধ হয় অন্য কেউ বা আপনি হতে পারেন তিনি বলেছেন, সেটা আপনি আপনার যিনি এলাকার কেবল অপারেটর রয়েছেন ওনার সঙ্গে যোগাযোগ করুন। সেটা আমার পক্ষে আপনি যোগাযোগ করুন, এই সমাধানটা আমার পক্ষে করা সম্ভব নয় এখানে বসে। আপনি ওনার সঙ্গেই যোগাযোগ করুন, উনি আপনাকে ভালো একটা পথ দেখাতে পারবেন। ধন্যবাদ। নমস্কার। যেটা বলছিলেন যে আলোচনাটায় ছিলাম যে এই যে সংক্রমণের বিষয় বা মৃত্যু বাড়ছে, এটার একটা অন্যতম কারণ সঠিক সময়ে কোভিড পরীক্ষা করা, এবং এই সঠিক সময়ে যারা কোভিড পরীক্ষা করাচ্ছেন না বা চিকিৎসার সুযোগটা গ্রহণ করছেন না তাদের ক্ষেত্রেই কিন্তু মুশকিলটা বেশি বাড়ছে। এমন একটা সময় তিনি গিয়ে চিকিৎসকদের কাছে শরণাপন্ন হচ্ছেন বা হাসপাতালে গিয়ে যাচ্ছেন, তখন গিয়ে চিকিৎসকদেরও কিছু করার থাকছে না। ফলে এই যে কোভিড সংক্রমণ, অভিজ্ঞরা যেটা বলছেন যে 5 থেকে 8 দিন খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ফলে কোনো ধরনের কোনো উপসর্গ দেখলে পর সাথে সাথেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, কারণ এই সেকেন্ড ওয়েভে সেটা খুব ফাস্ট ছড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেকে যারা চেপে যাচ্ছেন, ভাবছেন 2-3 দিন পর হয়তো বা ঠিক হয়ে যাবে, এই ধরনের ভাবনায় থাকাটা উচিত নয়। সেক্ষেত্রে সরাসরি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করাটাই কিন্তু দরকার, এবং যত দ্রুত সম্ভব যদি কোনো ধরনের কোনো সিমটম নজরে আসে, শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর ইত্যাদি যারা বারবার বলছেন চিকিৎসকরা, ফলে চিকিৎসার সুযোগ যত দ্রুত নেওয়া সম্ভব হয়। এবং সেখানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন। আসবো সেই আলোচনায়। আরেকজন আছেন দর্শক। নমস্কার। আমাদের আজকে দিনটা খুব ভালো। মুখ্যমন্ত্রী 2টা প্রজেক্ট উদ্বোধন করলেন টিএমসিতে, অক্সিজেন প্ল্যান্ট খুব ভালো, এবং নর্থ ইস্টের মধ্যে বিগেস্ট আইজিএম 2 মাসের মধ্যে সবই ঠিক আছে। অক্সিজেন প্রবলেম উইল সলভ, কিন্তু সব জিনিস করার পরে প্রপার মনিটর হয় না, এগুলো মুখ টুকরা পড়ে। হ্যাঁ, সেকেন্ড থিং, আজকে কিষাণ রেলের উদ্বোধন করলেন এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম যে আমাদের রাজ্যের কৃষকরা কোনোদিন স্বপ্নও ভাবতে পারে না যে ওনাদের জিনিস দিল্লি, চিতপুর অ্যান্ড ইউকে, দুবাই যাবে। খুব ভালো কথা। এখানে আমার একটা কোশ্চেন আছে, এই যে মালগুলা যাবে এইটা কিভাবে যাবে, কিভাবে বিক্রি হবে? আর যদি মিডিলম্যান ঢুকে যায় তাহলে কৃষকরা বেনিফিটেড হবে না। ওই ব্যাপারে একটু স্পষ্টীকরণ দিলে ভালো হইতো। কুমারঘাট থেকে কুইন ভ্যারাইটি উঠবো, চিতপুর যাবে, দিল্লি যাবে, ওইখানে কিভাবে বিক্রি হবে, সাম মনিটরিং শুড বি দেয়ার। আর যদি এখানে দালাল ফালাল ঢুকে যায় মধ্যকালে, কৃষক উইল নট বেনিফিটেড, অনেকের পেট ভরবে। আর অক্সিজেন প্ল্যান্ট হইলে পরে যেন প্রপার মনিটরিং হয়, এবং এই টিএমসির অক্সিজেন প্ল্যান্টের ব্যাপারে অনেক কিছু দেখা যাচ্ছে, 40 লাখ উইদাউট টেন্ডারিং অনেক কিছু হয়েছে। ঠিক আছে, এটা চালু থাকলে আমি হ্যাপি হবো। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। অবশ্যই আপনার যেটা দুটো বিষয়, যে কিষাণ রেলের ক্ষেত্রেও যে পদ্ধতিগত বিষয়গুলো রয়েছে বা অক্সিজেন প্ল্যান্টগুলো, সেগুলো রক্ষণাবেক্ষণের বা তাদের নিরাপত্তা, এই সবগুলো বিষয় নজরদারি নিশ্চয়ই সঠিকভাবে থাকা দরকার, যাতে কোনো ল্যাপসেশন, কোনো ত্রুটি না থাকে। যেটা টিকা নিয়ে অনেকে বলছিলেন যে এটা ঠিক যে 18 বছর ঊর্ধ্বে যারা নাগরিক তাদের টিকাকরণের ব্যয়ভার কেন্দ্রীয় সরকার বহন করবে, এবং এর আগেই 18 ঊর্ধ্বে নাগরিকদের টিকাকরণে রাজ্য সরকার যেটা 132 কোটি টাকা বরাদ্দ করেছিল, এবং সেটা সাথে সাথেই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আজকের এই অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন স্বাস্থ্য রাজ্যের মিশন অধিকর্তা কানিচান, রাজ্যের মিশন অধিকর্তা সিদ্ধার্থ শিব জসওয়াল, এবং তিনি যে বিষয়ে তার উপর গুরুত্ব দেন যে একটা সময় যেটা অক্সিজেনের উপর
অক্সিজেনের জন্য আসামের উপর অনেকটা নির্ভরশীল থাকতে হতো। এখন রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন তৈরির প্রক্রিয়া কিন্তু চলছে। এটিএমসিতে চালু হওয়া প্লেন থেকে পাইপলাইনের মাধ্যমে 120 জনকে অক্সিজেন সরবরাহ করা যাবে। এবং তিনি আরো যেটা জানান, কোভিড চিকিৎসার জন্য রাজ্যে এখনো 40% অধিক 40%-এর উপর অক্সিজেন বেড খালি রয়েছে। অক্সিজেন কনসেন্ট্রেটর পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ফলে যেটা দরকার, যে যারা আক্রান্ত হচ্ছেন বা কোনো ধরনের উপসর্গ বোধ করছেন বা শারীরিক অসুস্থতা বা এই ধরনের লক্ষণ যাদের মধ্যে আছে, তারা দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কারণ গতকালও আমরা রাজ্যের অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম, তারাও কিন্তু একটা বিষয়কে পয়েন্ট আউট করছেন যে অনেকেই দেরি করে গিয়ে পৌঁছচ্ছেন, অর্থাৎ শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি চেপে যাচ্ছেন। যে কারণেই হোক এই চেপে যাওয়ার বিষয়টা থাকছে। এবার যখন সিরিয়াস হচ্ছে একজনের অবস্থা, যিনি আক্রান্ত হলেন, তখন গিয়ে তিনি টেস্ট করালেন বা চিকিৎসকের কাছে গেলেন বা হাসপাতালে গেলেন। পরে চিকিৎসকদেরও কিন্তু এমন একটা সময় চিকিৎসকদের কাছে তারা যাচ্ছেন, তখন চিকিৎসকদেরও আর কিছু করার থাকছে না। ফলে এক্ষেত্রে রোগটাকে চেপে না রেখে যদি কোনো অসুবিধে হয়, সাথে সাথেই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করুন, যোগাযোগ করুন। এটা কিন্তু চিকিৎসকরা বারবার বলছেন। আরো একজন আছেন ফোনে। নমস্কার। ধর্মনগর থেকে বলছি। বলুন। আচ্ছা, আজকের যে অনুষ্ঠানটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন, এটা অতি গুরুত্বপূর্ণ একটা কাজ। তার জন্য আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে ত্রিপুরা রাজ্যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন। এখন আরেকটা ব্যাপার হলো যে কোভিড বিধি সাধারণ মানুষের জন্য মানতে হয়, তাদের জন্য ফাইন হয়, কিন্তু নিয়মে আছে যে সরকারি অনুষ্ঠান 20 জনের বেশি উপস্থিতি থাকতে পারবে না এবং বিভিন্ন নিয়ম বিধি মানতে হবে। কিন্তু আজকে দেখলাম যে অনেক লোকের ভিড় মুখ্যমন্ত্রী সাহেবের সঙ্গে। এইভাবে হলে তো করোনা সংক্রমণ আটকানো যাবে না। সরকারের আধিকারিকরাই যদি আইন ভঙ্গ করেন, তাই সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষের জন্য তো আইন হয়। বোঝা গেল। ধন্যবাদ। এই বিষয়টা নিশ্চয়ই যারা আয়োজনটা করেছেন, ধন্যবাদ। এটা নিশ্চয়ই যারা আয়োজনটা করেছেন তারা বিষয়টা ভেবে দেখবেন। যেটা আলোচনায় আসবো যে আগরতলা আদর্শনগর কিষাণ রেল ট্রেনের সূচনা এবং সেখানে উদ্বোধন হয়, সেই বিষয়টার সূচনা হয়। মুখ্যমন্ত্রী যেই কথাটা বলেন যে আত্মনির্ভর ত্রিপুরা গড়তে গেলে পর প্রাথমিক ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে, সেই কাজটা চলছে। এবং এই যে উৎপাদিত কৃষকদের যে উৎপাদিত ফসল, সেটা কিষাণ রেলের মাধ্যমে বহির্রাজ্যে ফসল রপ্তানির সুযোগ পেয়ে অর্থনৈতিকভাবে লাভবান কিন্তু হবেন রাজ্যের যারা কৃষক তারা। আজ বাদারঘাট রেল স্টেশন থেকে উত্তর পূর্বাঞ্চলের প্রথম কিষাণ রেলের উদ্বোধন হয় এবং সেখানে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী। রাজ্য থেকে আনারস, কাঁঠাল নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে এই ট্রেনটি। আনারস এবং কাঁঠাল মূলত যায় এবং সবুজ পতাকা নেড়ে সেই কিষাণ রেলের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ যারা অতিথি ছিলেন তারা। এই কিষাণ রেল, এই ট্রেনটি আগরতলা থেকে রওনা হলো। সেই ট্রেন দিল্লির আদর্শনগর যাচ্ছে 8,990 কেজি আনারস এবং গুয়াহাটি যাচ্ছে 1,145 কেজি আনারস ও কাঁঠাল। এখানে যেটা আলোচনার সময় যে কথাগুলো উঠে আসে, তিনি যেটা বলেন যে রাজ্যের কৃষকদের উৎপাদিত ফসল শুধুমাত্র স্থানীয় বাজার নয়, বহির্রাজ্য এবং আন্তর্জাতিক বাজারেও সেটা পৌঁছে যাবে। এবং একটা সময় রাজ্য থেকে বিমান পথে বা সড়ক পথে পণ্য রপ্তানির খরচটা অনেক বেশি ছিল, যার ফলে কৃষকরা লাভের মুখ দেখতে পেতেন না। এখন কিষাণ রেলের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল প্রতি কেজি 2 টাকা 25 পয়সা পরিবহন খরচে দিল্লি পৌঁছে যাবে। গুয়াহাটি পর্যন্ত প্রতি কেজি পরিবহন খরচ পড়বে মাত্র 88 পয়সা, 1 টাকারও কম। এর ফলে লাভের মুখ দেখবেন কৃষকরা। রাজ্য থেকে কিষাণ রেল পরিষেবা চালুর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে এবং রেলমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। তিনি আরো যে বিষয়টা বলেন যে কিষাণ ট্রেন পরিষেবা যেটা চালু হওয়ায় রাজ্যে যেটা উৎপাদিত লেবু, ধান, কাজু, ড্রাগন ফ্রুট, কাশ্মীরি কুল, আনারস, কাঁঠাল সহ বিভিন্ন ফসলের মতো উন্নত দাম পাবেন এখন
কৃষকরা, যদিও করোনা অতিমারী পরিস্থিতিতে বাজারগুলোতে এখনো সেইভাবে বাজার জমে ওঠেনি, তবে এই পরিস্থিতি স্বাভাবিক হলেই রাজ্যের উৎপাদিত ফল এবং ফসলের রপ্তানিও অনেকটা বাড়বে আশা ব্যক্ত করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার। কমাই দিচ্ছি। বলুন। হ্যালো, বলুন বলুন। আমরা তাদের মধ্যে যদি যায় এখানে করতে করি তাহলে আমাদের সাজা হবে। কথাটা কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছিল না। যে কথাটা বলছিলাম, যে তিনি আরো যেটা বলেন যে কৃষক কল্যাণে কৃষক সম্মান নিধি প্রকল্পের যেটা সুবিধা সেটা পাচ্ছেন 2,32,000 কৃষক সুবিধে পাচ্ছেন কৃষক সম্মান নিধি, এবং প্রতি বছর 6,000 টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে কিষাণ সম্মান নিধি যোজনার সফল বাস্তবায়ন চলছে দাবি করেছেন মুখ্যমন্ত্রী, এবং কৃষকদের উৎপাদিত ফসল বহিরাজ্যে পাঠানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ায় কৃষিমন্ত্রীকে অভিনন্দিত করেছেন তিনি। এদিন এই যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানে ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক মিমি মজুমদার। ফলে দুদিকে দুটি বড় বিষয় আজ সূচনা হলো। একদিকে অক্সিজেন প্ল্যান্ট, এবং 8 জেলাতে এই প্ল্যান্টগুলো বসছে। আইজিএম, জিপিপি এবং রিজিওনাল ক্যান্সার হসপিটাল, সেখানেও অক্সিজেন প্ল্যান্ট হচ্ছে। ফলে এটা একটা বড় দিক আজ। এবং আরো একটি যেটা কৃষকদের জন্য কিষাণ ট্রেনের সূচনা, এই বিষয়টিও আজকেই তার সূচনা হয়েছে। এই দুটো দিক থেকেই রাজ্যের মানুষ এই বিষয়টার অনেকটা সুফল পাবেন। তবে যারা ফোন করছিলেন তারাও যারা বলছিলেন যে এই বিষয়গুলো যারা মনিটরিং করবেন, অবজার্ভ করবেন, তার সঙ্গে যুক্ত যারা আধিকারিকরা রয়েছেন তারা ঠিকঠাকভাবে কাজগুলো হচ্ছে কিনা সেই বিষয়টা ভালোভাবে যেন তদারকি করেন, নজরদারি করেন, তাহলে যে উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করা সেটা সাকসেসফুল হবে। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, যাচ্ছি বিরতিতে। বিরতির পর আসবো অন্য আলোচনায়, সঙ্গে থাকবেন।